1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে, ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিদাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামাত ত্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করতো। এখন কোনো কিছু করতে না পেরে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি। বিভাগের সুলতানা বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। বাঁধ খুলে তারা উল্লাস করছে। আমি মনে করি সময় এসেছে ভারতকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য। তাহলে লুৎফুজ্জামান বাবরকে তাড়াতাড়ি জেল থেকে বার করেন, ওনাকে ওই জায়গায় বসান, উনি এগুলো খুব ভালো পারবে। লুৎফুজ্জামান বাবরকে দ্রুত এই জায়গায় নিয়ে এই দায়িত্ব দেওয়া হোক। ভারতকে কিভাবে সেভেন সিস্টারে কিভাবে কি করতে হয়, উল্পাকে কিভাবে সহায়তা করতে হয়, কি করতে এগুলো। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটি নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এই মাত্র পাওয়া তাজা এবং গরম খবর। আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। বাংলাদেশে ও থই থেকে থই পানি দিয়ে উল্লাস করছে ভারত, সেই সাথে কিন্তু হাত মিলিয়েছে শেখ হাসিনা। ডক্টর ইউনূস কিন্তু নরেন্দ্র মোদীকে কড়া বার্তা এবং হুঁশিয়ারি দিয়েছে। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনারা সম্পূর্ণ বিস্তারিতের মাধ্যমে দেখতে পারবেন। সেই সাথে সাথে পিনাকি ভট্টাচার্য কী কী বলেছে সেই বিষয়গুলোও দেখতে পারবেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভারত কেন হঠাৎ এমন পোল্টি মেরেছে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হবে। তাহলে কি বন্যায় পুরো বাংলাদেশ ভেসে যাবে? পানিতে থই থই করবে পুরো বাংলাদেশ? সর্বশেষ আপডেট আজকের এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন। শুধু তাই নয় প্রিয় দর্শক বন্ধুরা, বাংলাদেশ কোন পদক্ষেপ নিতে যাচ্ছে, ভারত যে পানি ছাড়লো সেই বিপক্ষে বাংলাদেশ কোন পদক্ষেপ নেবে সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে জাহিদটা কি। প্রিয় দর্শক বন্ধুরা, বেশি কথা বলবো না, সরাসরি আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন নতুন নিউজ সবার আগে পাওয়ার জন্য। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন এই ভিডিওতে কি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে মোবাইলের স্ক্রিন থেকে একের পর এক নিউজ ভিডিওগুলো দেখে আসি। 1993 সালের পর প্রথম ত্রিপুরার ডুম্বুর জলবিদ্যুৎ প্রকল্পের বাঁধ খুলে দিছে ইন্ডিয়া, আর তার সাথে খুলে দিছে গজলডোবা বাঁধ। আর বানের পানি বিধ্বংসী রূপে ছুটে আসছে বাংলাদেশের দিকে, ডুবে গেছে জেলার পর জেলা। কিন্তু কেন? কারণ বাংলাদেশকে বন্যায় ডুবাই দিয়া ভারত প্রফেসর ইউনূসের সরকারকে বিপদে ফেলতে চাইতেছে। একই সাথে বাংলাদেশের ছাত্র জনতা দিল্লিদাসী হাসিনাকে জয় বাংলা করে দিছে, তার মানে ইন্ডিয়ারে আউট করে দিছে। এইটা সফল করায় ভারত তার প্রতিহিংসা চরিতার্থ করতেছে। ভারত আর হাসিনা আমাদের যে কোনো বৈধ লড়াইকে জঙ্গি জামাত ত্যাগ দিয়া ডিলেজিটিমাইজ করতো। এখন কোনো কিছু করতে না পেরে পাগল হয়ে গেছে। হাসিনার পতনের সাথে ইন্ডিয়া আউটের সাথে কেমনে এই বাঁধ খুলে দেওয়া জড়িত, আসেন সেটা আমরা দেখি। বিরোধী দলের আন্দোলনকে যদি জঙ্গি আন্দোলন হিসেবে দেখানো যায়, তাহলে এর বিরুদ্ধে পশ্চিমা দেশগুলোকেও সে দেওয়া যায়, এবং এটাই করে আসছে আওয়ামী লীগ দিনের পর দিন, যুগের পর যুগ ধরে। ভারতের কপাল খারাপ, সেই সুযোগ পাওয়ার আগেই খুনি হাসিনা প্রাণ নিয়ে পলাই গেছে ইন্ডিয়া। জঙ্গি বয়ান ফেল করলেও ইন্ডিয়া কিন্তু একই বয়ান এখনো চালাই যাইতেছে, কারণ সে জানে কোনো উপায় পশ্চিমা বিশ্বকে যদি বোঝানো যায় যে জঙ্গিরা বাংলাদেশের ক্ষমতার কেন্দ্রে এসে পড়ছে, তাইলে সে বাংলাদেশে হস্তক্ষেপ করলে পশ্চিম সম্ভবত সেটা মেনে নেবে। যেমন তারা 7ই জানুয়ারির দামি নির্বাচনকেও প্রকৃতপক্ষে মেনে নিছিল। প্রফেসর ইউনূস দেশের ক্ষমতা গ্রহণ করায় ভারত এবং তার গোয়েন্দা সংস্থারও একটা বড় মুশকিল পড়ে গেছে। তারা তাকে জঙ্গি বলে দুনিয়াতে প্রোপাগান্ডা করতে পারতেছে না। প্রফেসর ইউনূস জঙ্গি এই কথাটা স্বয়ং মোদী নিজেও বিশ্বাস করতে পারবে না। সুতরাং তারা নামছে এমন এক কাজে যেন প্রফেসর ইউনূসের সরকারকে ক্রমাগত বিপদে ফেলা যায়, এবং তারা এই কাজ করে যাবে, দিনের পর দিন করবে, একটার পর একটা করে যাবে। এই বন্যায় ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, ফসল ডুবে গেছে, খামার ধ্বংস হয়েছে, গবাদি পশু মারা গেছে, প্রচন্ড খাদ্যাভাব দেখা দেবে, মানুষজনকে সরাইতে হবে, এবং পুরা প্রশাসন পুরা সরকার এই বন্যার ধকল সামলানোর কাজে ব্যস্ত হয়ে যাবে। এই অর্থনৈতিক ধাক্কা সামলানো খুব কঠিন হয়ে যাবে। তার মধ্যে তো হাসিনা দেশকে পুরোটা ফোকরা বানাই দিচ্ছে। এখন তাদের একটাই মিশন, তা হলো প্রফেসর ইউনূসের সরকারকে যেভাবে পারে বেকায়দা ফেলা। এই বাঁধ খুলে ডুবায় দেওয়া তারই একটা পদক্ষেপ। এই বন্যা পরিকল্পিত বন্যা, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ না। কোনো সতর্কতা ছাড়া একবারে বাঁধ খুলে জনপদের পর জনপদ ডুবাই দিছে। আইন অনুসারে এটা করতে পারে না, কিন্তু সতর্কতা দিতে হবে এবং ধীরে ধীরে পানি ছাড়তে হবে, এটাই নিয়ম। এটা প্রতিহিংসা। আর এইটা আমরা ভারতের মিডিয়ার হেডলাইনে দেখতে পাই। দেখেন কি লিখছে, কি নির্মম রসিকতা। অবশ্য আমাদের পোলাপানেরা ওই রসিকতার পরে ওই ওয়েবসাইটে জয় বাংলা করে দিয়েছে হ্যাক কইরা। তো যাই হোক, আমরা কি ভারতের এই প্রতিহিংসার মুখে বসে থাকবো? না, এইটার দাঁত ভাঙা জবাব দিতে হবে। এর দাঁত ভাঙা জবাব হিসেবে আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। আমরা এর আগে ইন্ডিয়ান প্রোডাক্ট বয়কট করছিলাম, কিছু সিলেক্টেড প্রোডাক্ট বয়কট করছিলাম, এইবার আমরা টোটাল ইন্ডিয়া বয়কটের ডাক দিচ্ছি। শুধুমাত্র ইন্ডিয়া পণ্য না, সেই সাথে ইন্ডিয়া থেকে সকল প্রকার শিল্পের কাঁচামাল আনা বন্ধ হবে। ছাত্র জনতা এটা নিশ্চিত করবেন। তৃতীয় দেশ থেকে কাঁচামাল আনলে খরচ যদি কিছুটা বেশিও পড়ে, সেইটা আওয়ামী চাঁদাবাজি বন্ধ হয়, শিল্পের মালিকানা পুরোপুরি পুষায় নিয়েও লাভের খাতায় কিন্তু থাকবেন। আমাদের সাপ্লাই চেইন ইন্ডিয়া থেকে সরায় নেওয়ার এটাই মোক্ষম সময়। একই সাথে ভারতের সকল এয়ারলাইন্সকেও বয়কট করা হলো। ইন্ডিয়ান কোনো এয়ারলাইন্সে কেউ টিকিট কাটবেন না, কোনো বন্দরে ভারতীয় মালামাল খালাস করবেন না, কোনো দোকানে ভারতীয় পণ্য পাইলে সেটা এখন ধ্বংস করবেন। আমরা এর আগে বলছিলাম
তুলে নিতে বলবেন, না রাখতে বলবেন, কিন্তু এখন বলতেছি এটা ধ্বংস করবেন। কোনো ভারতীয় পণ্য বহন করবেন না, কোনো পরিবহন যেন না পায় পণ্য নিয়ে আসার জন্য। ওরা ভিসা সেন্টার বন্ধ করে দিয়েছে, খুব ভালো করছে। আর যেন না খোলে। ওরা মৈত্রী ট্রেন নাকি চালাইতে উৎসাহ পাইতেছে না, চালাইস না, আমরা খুব খুশি, না চালাইলে আমরা সবচেয়ে খুশি হব। সরকারকে আহ্বান জানাচ্ছি, ভারতের সাথে সকল চুক্তি উন্মুক্ত করেন, যা যা এখনই বাতিলযোগ্য সেগুলো বাতিল করেন। মোংলা পোর্ট দিয়ে দিচ্ছেন, ট্রানজিট দিচ্ছেন, সব বাতিল করেন। টোটাল ইন্ডিয়া আউট বাস্তবায়ন করে আমরা ইন্ডিয়াকে উচিত জবাব দেব, যা তারা বহু যুগ মনে রাখবে। আর কি করব? ইন্ডিয়া শুকনা মৌসুমে কখনোই চুক্তি মোতাবেক আমাদের পানি দেয় নাই, অথচ বর্ষার সময় আমাদের পানিতে ডুবায় মারে। ভারতের এই জঘন্য খেলা বন্ধ করার এটাই সময়। ভারতের কাছে পানি পাওয়া, যেটা আন্তর্জাতিক আইনে আমাদের প্রাপ্য, তার আশা করা বাতুলতা। আমাদের সামনে একটাই টেকসই দীর্ঘমেয়াদী সমাধান আছে। কি সেটা? সেই সমাধান হইতেছে তিস্তা প্রকল্পের মতো সকল নদীতে ওয়াটার ম্যানেজমেন্ট প্রকল্প বাস্তবায়ন করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, তিস্তা প্রকল্প সংক্রান্ত চীনের প্রস্তাব অবিলম্বে গ্রহণ করেন। ছাত্র জনতাকে আহ্বান জানাবো সরকারকে এই বিষয়ে ব্যাপক চাপ দিতে, যেন এই প্রকল্প চীনকে অবিলম্বে দিয়ে দেওয়া হয়। চীন প্রস্তুত আছে, চীন বারবার বলতেছে এই প্রকল্পে তারা বিনিয়োগ করতে আগ্রহী। এই প্রকল্প চীনকে দিয়ে দেন, ইন্ডিয়ার গালে 2 থাপ্পড় দেওয়া হবে আমরা যদি এই প্রকল্প চীনকে দিয়ে দিই। ফাইনালি ভারত বন্ধু আর ভারতকে কিছু আখেরি কথা বলতে চাই, কান খুলা শুনে রাখেন। অনেকে মনে করেন ভারত বড় দেশ, আমাদের ঘিরা আছে, উরে বাবা আমাদের খায়া ফেলবে। হ্যাঁ, জি না, ভারত আমাদের ঘিরা নাই, আমরা ভারত দিয়ে বেষ্টিত না। ভারত বরং চারিদিকে শত্রু রাষ্ট্র দিয়ে বেষ্টিত। সরাসরি শত্রু না হইলেও তারা ভারতের বন্ধু না, যারা ভারতকে বেষ্টন করে আছে। ম্যাপটা খুলে দেখেন, একদিকে পাকিস্তান, চীন, নেপাল, বাংলাদেশ, আর ওইদিকে মায়ানমারের গণতন্ত্রকামীরা জিতে গেলে ওরা বাম্বু দেবে ইন্ডিয়াকে সকাল বিকাল। ইন্ডিয়াকে ঘিরে ফেলা হয়েছে চারিদিক থেকে, চারিদিকে ওর হোস্টাইল টেরিটরি। আর আমরা তিস্তার চায়নাকে ডেকে আনা চিকেন নেক চাইপা ধরবো। 15 বছর ফ্যাসিবাদের খানি টানাইছে ইন্ডিয়া, এইটার মূল্য ইন্ডিয়াকে চুকাইতে হবে কড়ায় গন্ডায় আগামী 50 বছর ধরে। একটা কবিতা ছিল, মুক্তিযুদ্ধের সময় লেখা হয়েছিল, সেই কবিতা আমরা আবার পড়বো। তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার বাতাস থেকে মোছো তোমার ধুলা, তুমি বাংলা ছাড়ো। তুমি আমার জলস্থলের মাদুর থেকে নামো, তুমি বাংলা ছাড়ো। শত্রু দেশের সাথে কোনো ডিলিংস না, ইন্ডিয়ার সাথে কোনো ডিলিংস না। যারা শত্রু দেশের সাথে হাত মিলাবে তাদের ক্ষমা নাই। ইনকিলাব জিন্দাবাদ। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ হয়। মিছিলে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের হাসিব আল ইসলাম বলেন, ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল, তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন ভোটচুর আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল। এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। দিল্লির আধিপত্য আগ্রাসন ভুলে যান, ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল, ভুটান, মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে। আধিপত্য চললে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বন্ধুত্ব হবে ন্যায্যতা, সমতা, প্রভুত্বের ভিত্তিতে নয়। অবিলম্বে এসব নদীর বাঁধ গুড়িয়ে ফেলতে হবে, আন্তর্জাতিক নদীতে বাঁধ চলবে না। তারা বলেন, খুনি হাসিনাকে ফেরত দেওয়ার আগেই ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল করতে হবে। বন্দি বিনিময় চুক্তির কারণে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সুলতানা বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। বাঁধ খুলে তারা উল্লাস করছে। আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা তাদের পেতে হবে। ত্রিপুরা রাজ্যে ডম্বর বাঁধ খুলে দেয় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বন্যা প্লাবিত। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি সংযোগ নদী রয়েছে। এর দৃষ্টিতে তারা বাদ দিয়েছে, আন্তর্জাতিক নদীতে তারা বাদ দিয়েছে। আধিপত্যবাদী ভারতের গ্রীষ্ম মৌসুমে বাঁধ বন্ধ করে রাখায় তারা পানি পান না, কৃষকের ফসল ফলাতে পারে না। আর বর্ষা মৌসুমে বাঁধের কারণে পানিতে ডুবে মরতে হয়। এই দ্বিমুখী নীতি চান না তারা। এবি জুবায়ের বলেন, তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, প্রভুত্ব নয়। স্বৈরাচার খুনি হাসিনার ভারতের 5 ছাটা কূটনীতির কারণে তারা এতদিন আধিপত্য চালিয়েছে। খুনি হাসিনাকে ছাত্র জনতা লাল কার্ড দেখিয়েছে, ভারতের আধিপত্যকেও তারা লাল কার্ড দেখাবে। ইসলামিক স্টাডিজ বিভাগের ফকির বিন ইসমাইল বলেছে, এটা প্রাকৃতিক বন্যা নয়, দিল্লির গুটি চালানো পানি। এটা রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত বন্যা। ভারত রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে বাংলাদেশের উপর। এছাড়া বাংলাদেশের উত্তর সীমান্তে তিস্তা নদীতে গজলডোবা বাঁধ খুলে দেওয়ারও পায়তারা করছে জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, ভারতীয় পানি আগ্রাসন বন্ধ না করলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দেশটির 7টি রাজ্য নিয়ে এদেশের ছাত্র জনতা নতুন পরিকল্পনা করবে। ভারতকে উদ্দেশ্য করে বলেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে 7 সিস্টার্সও ভেঙে দেওয়া হবে। এ সময় বন্যা কবলিত মানুষকে সহায়তার আহ্বান জানান আন্দোলনকারীরা। মারতে চায়, টিপাই বুকে বাঁধ নির্মাণ করেছে, বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়। ওরাই আমাদেরকে ঘাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান। 72 থেকে 75 ইতিহাস দেখুন, সে সম্পর্কের কারণে দেশকে কত বড় ঠেসারত দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয়নি শান্তিতে। তাদের প্রিয় মাতৃভূমির জন্য সবার কাছে দোয়া চাচ্ছি। সারা বাংলাদেশে বন্যা পরিস্থিতি খুবই নাজুক অবস্থা ধারণ করেছে। বিশেষ করে আমাদের কুমিল্লা গত 30 থেকে 40 বছরে এমন ভয়াবহ অবস্থা দেখেনি। আমাদের যে গোমতী নদী আছে সেটা প্রায় টৈটুম্বুর একদম বেড়িবাঁধ যেটা আছে, আপনারা জানেন যে কুমিল্লার মূল শহরের পাশে যে গোমতী নদীর বেড়িবাঁধগুলো, ওগুলো প্রায় ছুঁই ছুঁই করছে পানি। তো যাই হোক, এই মুহূর্তে বাংলাদেশে যে ভারতের বন্যার পানি
পাস করা হয়েছে, সেই পাস করা পানি নিয়ে সারা বাংলাদেশের যেই প্রতিক্রিয়া, সেই প্রতিক্রিয়াতে খুবই হাস্যকর একটা রিয়াকশন দিয়েছে ভারত। এটা সম্ভবত কূটনৈতিক সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে কি, ভারত যে এই যে মিথ্যাচার করে বা এরা এই যে মিথ্যা কথা বলে, এরা সম্ভবত এটা বোঝে না যে বাঙালি এই জিনিসগুলো বোঝে। তবে আমরা এখানে আরও একটা দাবি রাখতে চাই ভারতের এই কথাটার আগে, যে আমরা প্রবাসীরা, আমি সরকারের উদ্দেশ্যে বলবো, আপনারা জাস্ট একটা উদ্যোগ নেন। একটা উদ্যোগ নিলে এই প্রায় 2.25 কোটি প্রবাসী আমরা যারা বিদেশে আছি, ইনশাআল্লাহ আমাদের টাকা দিয়া আরেকটা এরকম তিস্তাবাদ, ফারাক্কাবাদ বা যেই কি বলা হয় যে ওভারপাসের যে পানির জন্য যে ব্যারেজগুলো করা হয়েছে, ওরকম একটা ব্যারেজ ভারতের সীমান্ত থেকে আমাদের সীমান্তের মধ্যে নির্দিষ্ট একটা দূরত্বে আমরাও তৈরি করে ফেলেন। প্রবাসীরা সর্বোচ্চ পরিমাণ সহযোগিতা করবে। এখন দেখেন, বন্যার পানি নিয়ে ভারত সরকারের কাছে কৈফিয়ত জানতে চাওয়া হয়েছিল। এখন এরা কি বলছে জানেন, অনেকটা পলক ভাইয়ের স্টাইলে, যে ইন্টারনেট অফ করে নিয়ে অফ হয়ে গেছে। ভারত বলছে আমরা বন্যার পানি ছাড়ি নাই, এটা অটোমেটিক চলে আসছে, খুইলা গেছে। এরা নাকি সেই যে পানির যে বাঁধগুলা, এরা এটা ছাড়ে নাই, এটা খুইলা পানি ওভারপাসে যাচ্ছে। এই কথা কোনো পাগলে বিশ্বাস করে? এটার যে কনস্ট্রাকশনাল সিস্টেম, এটা কি পানি উপর দিয়ে ওভারফ্লো আসছে, নাকি তারা এই যে বাঁধগুলা ছেড়ে দিচ্ছে সেখান দিয়ে পানি ওভারফ্লো হচ্ছে? দেখেন, ত্রিপুরাতে অরিজিনালি অবস্থা খারাপ, কিন্তু আমরা বরাবরই বলছি যে বাংলাদেশের সাথে যেহেতু একটা কূটনৈতিক সম্পর্ক আছে বা আমরা প্রতিবেশী রাষ্ট্র, সেই ক্ষেত্রে আমাদের মানুষগুলোর তো ন্যূনতম সময় দিতে হবে যেন মানুষরা তাদের মানে গরু, বাছুর, অবলাই প্রাণীগুলা বা ছোট শিশু, বৃদ্ধ অনেক মানুষই ছিল যেগুলোতে এই মুহূর্তে ব্যাপক ক্ষয়ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা তো কিছুটা চাইলে নিরাপদ আশ্রয়ে যেতে পারতো, বাড়িঘরগুলো থেকে প্রয়োজনীয় মূল্যবান জিনিসপত্রগুলো নিতে পারতো, বা যেই পরিমাণ ক্ষয়ক্ষতির শিকার হয়ে গেছে বাংলাদেশ, এইটা নিশ্চয় হতো না। এখন ভারত সরকারের সমস্যা হচ্ছে কি, সারা বাংলাদেশ থেকে এইবারের বন্যা নিয়ে ভারতের বিরুদ্ধে যে শক্ত অবস্থান নিয়েছে গণমাধ্যম, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, আন্তর্জাতিকভাবেও ভারতকে কিন্তু একটা চাপ মোকাবেলা করতে হচ্ছে যে রাজনৈতিক প্রেক্ষাপটে যে সরকার পরিবর্তনের ইস্যুতে ভারতের যে কিছু ভূমিকা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। এরপরই উইদাউট এনি সিগন্যাল, উইদাউট এনি ইনফরমেশন, আচমকা এই বাঁধগুলো খুলে দেওয়া হলো। আর এজ এ রেজাল্ট গত 30-40 বছরে বাংলাদেশের বিভিন্ন জেলাগুলা যে বন্যা দেখে নেয়, সেই বন্যা আজকে মোকাবেলা করতে হচ্ছে। এতটা দ্রুততম সময়ের মধ্যে হয়ে গেছে যে মানুষের জীবন বিপন্নের পাশাপাশি গবাদি পশু পাখিগুলোর অবস্থা খুবই করুণ একটা দৃশ্য আজকে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আপনারা দেখতে পেয়েছেন। এখন ভারত সরকার তাদের এই কূটনৈতিক সম্পর্কে থেকে যে মিথ্যাচার করছে, সেটার আমরা তীব্র নিন্দা জানাই। তবে আমি মনে করি অনেক হয়েছে, এবার কথায় না কাজে প্রমাণ দিতে হবে। বিশেষ করে ভারতের সাথে এই যে ব্যারেজগুলা, এই ব্যারেজগুলা নিয়ে একটা স্পষ্ট শক্তিশালী অবস্থান বাংলাদেশকে ক্রিয়েট করতে হবে। আমাদের নানান সমস্যা আছে, কিন্তু আমি বিশ্বাস করি আমরা যে প্রবাসীগুলো আছি, জনে 50,000, 1 লাখ টাকা, 10,000, 20,000 টাকা করে দিলে এরকম 2-4টা ফারাক্কাবাদ অথবা যে ব্যারেজগুলো আছে সেগুলো আমরা তৈরি করতে পারি। সরকারের উচিত এখন এই ধরনের একটা প্রকল্প ইন ফিউচারের জন্য প্রস্তুতি নেওয়া। তবে হ্যাঁ, আমাদের যিনি পরিবেশ বিষয়ক উপদেষ্টা আছেন, তিনি কিন্তু ভারতের এই ইস্যুতে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছেন। পরের ভিডিওতে আপনাদেরকে সেই তথ্যটা দিচ্ছি। আবারও প্রিয় দেশের জন্য দোয়া চাচ্ছি, আল্লাহ যেন প্রিয় মাতৃভূমিকে রক্ষা করে। আর আপনারা যারা ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের বাংলাদেশের যে মেইন ফোন অপারেটরগুলো আছেন, নেটওয়ার্কিং টাওয়ার যেগুলো আছে, মানে অপারেটরগুলো আছে, তারা কিন্তু ফ্রি মিনিট, ফ্রি ইন্টারনেট সেবা দিচ্ছেন। পাশাপাশি বিভিন্ন জায়গায় সেনাবাহিনীর নাম্বার দেওয়া হয়েছে, ফায়ার সার্ভিসের নাম্বার দেওয়া হয়েছে। এগুলোর পাশাপাশি আরেকটু সচেতন যেটা আপনারা হবেন, এই সকল সিচুয়েশনে কিছু মানুষ যখন প্রাণ বাঁচানোর জন্য বাড়িঘর ছেড়ে নিরাপদ দূরত্বে যায়, আরেকটা চক্র আছে যারা চুরি ডাকাতি, আপনার এই মুহূর্তগুলোতে লুটপাট অনেক কিছু কিন্তু ঘটে। তবে যদি কাউকে এমন ঘটনা ধরা যায়, তাকে বন্যার পানিতেই তারা সমান করে দেন, এগুলোর আর বাইচা থাকার দরকার নাই। পাশাপাশি নিজে সচেতন থাকুন। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, প্রিয় মাতৃভূমিকে এই কঠিন পরিস্থিতি থেকে হেফাজত করে, সেই দোয়া রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। ভয়ঙ্কর বন্যায় ভীষণ রকম মানবিক বিপর্যয় পড়ে আছে 8টা জেলার লক্ষ লক্ষ মানুষ। কিছু কিছু জায়গায় এই বিপর্যয় একেবারে মারাত্মক মানবিক বিপর্যয়ে পরিণত হয়েছে। ফেনী জেলার কথা আমরা জানি, যেটা প্রায় সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন। এটা শুধুমাত্র সড়ক পথে যোগাযোগ তো দূরেই থাকুক, এখানে এমন পরিস্থিতি হেলিকপ্টার চালিয়ে ল্যান্ড করার জায়গা পাচ্ছে না। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় হেলিকপ্টার চালানো খুব সংকটের পর্যায়ে চলে গেছে। শুধু সেটাই নয়, যেহেতু প্রচুর উঁচু পর্যন্ত পানি উঠে গেছে, বিদ্যুৎ বন্ধ করা হয়েছে। বিদ্যুৎ বন্ধ থাকার কারণে যেটা হয়েছে, মোবাইল নেটওয়ার্কের সাথে ডিসকানেক্টেড হয়ে গেছে ফেনী জেলা বা আরও 2-1টা জেলার কিছু কিছু উপজেলা। সেখানে মোবাইল ফোন চার্জ করা যাচ্ছে না, মানুষ ফোন করে যে তার অবস্থান জানান দেবে সে অবস্থা হচ্ছে। সো এটা বিভৎস অবস্থা চারদিকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে পানি উঠে গেছে। ঢাকার সাথে যে কোনো মুহূর্তে ওই অঞ্চলগুলো যোগাযোগ বন্ধ হয়ে যেতে পারে। চট্টগ্রামের সাথে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। সো এইরকম একটা পরিস্থিতিতে এক বিরাট পরীক্ষার সামনে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার। খুব অল্প সময়ের মধ্যে, মানে 2 সপ্তাহ হয়নি ঠিক মতো তারা দায়িত্ব নিয়েছেন, তার মধ্যেই বিরাট একটা সংকটে পড়লো। এবং যেহেতু এটা ফ্ল্যাশ ফ্লাড, মানে ভারত থেকে আসা তাদের বৃষ্টির পানি, সাথে তাদের একটা জলবিদ্যুৎ প্রকল্পের স্লুইস গেট খুলে দেওয়ার পানি, সব মিলে, আর আমাদের এখানে বৃষ্টি তো আছেই, অতি দ্রুত পানি বেড়ে গেছে। সো একটা বিভৎস পরিস্থিতি তৈরি হয়েছে। আমি আজ অন্তত খেয়াল করছি যথেষ্ট রকম চেষ্টা সরকারের দিক থেকে, নৌবাহিনী, বিমান বাহিনী, সেনাবাহিনী সবাই আছে, এবং আমাদের সাধারণ জনগণও তার সাথে যতটা সম্ভব যুক্ত থেকে চেষ্টা করছেন। কিন্তু একটা প্রশ্ন হচ্ছে, এই ভয়ঙ্কর পরীক্ষাটায় সরকার পড়ে সে কেমন করছে?
এবং আমরা ভবিষ্যতে সরকারের কাছে এই ধরনের পরিস্থিতিগুলোতে কি এক্সপেক্ট করি এটা খুব জরুরি। প্রথমে একটা কথা বলে নেওয়া দরকার যে এই সরকার যখন দায়িত্ব নিয়েছে, বহু জায়গায় এমন পরিস্থিতি আছে যে পুরনো সরকারের ভূত রয়ে গেছে এবং তারা এই সরকারকে নানাভাবে অসহযোগিতা করে এক ধরনের স্যাবোটাজের প্ল্যান করছে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই ঘটনা এই বন্যার ক্ষেত্রেও ঘটেছে। না হয় কেন BIWT এর অফিস ঘেরাও করতে হবে ছাত্রদের এবং সেখানে উপদেষ্টা জনাব নাহিদকে গিয়ে সেটার সাথে থেকে দাবি দাওয়া পেশ করতে হবে কেন যে সকল নৌযান স্পিডবোট খুব দ্রুত উপদ্রুত এলাকায় পাঠাতে হবে, এই চাপটা কেন দিতে হবে BIWT কে? কিন্তু দিতে হয়েছে। তাদের 5 দফা দাবি দিয়েছেন এবং সেখানে যিনি দায়িত্বে আছেন তাকে এই রকম এক ধরনের আলটিমেটাম দিয়ে কাজ করাতে হয়েছে। তার মানে এটা যে সরকারের ভেতরে এখনো বহু লোক বিভিন্ন ওপরের পর্যায়ে রয়ে গেছে যারা আসলে আগের সরকারের ভূত এবং তার পারপাস সার্ভ করছে। আমরা অনেকেই আওয়াজ করছি কিন্তু আমরা ঠিক সেই অর্থে সরকারের দিক থেকে ব্যবস্থা দেখছি না। এই দেশের কোনো একটা সর্বোচ্চ পদ, সেটা সচিবের হোক, সেটা পুলিশের হোক, সেটা ভার্সিটি হোক বা এই ধরনের কোনো সংস্থার হোক, সে বিগত সরকারের বেনিফিশিয়ারি না হয়ে সে পদ পায়নি। যত দ্রুত সম্ভব তাদেরকে সেখান থেকে সরিয়ে দেওয়া জরুরি ছিল, কিন্তু আমরা করিনি এবং সেগুলো ভুল চলছে। সোফার ম্যানেজমেন্টে যা দেখছি আমি মনে করি যে সরকারের কিছু দেরি হয়েছে, সেটা এই ধরনের কারণে হোক অথবা সরকারের পরিস্থিতি ইভ্যালুয়েশন ঠিকমতো না করার কারণে হোক হয়েছে। কারণ আজকে যখন এমন পরিস্থিতি তৈরি হয়ে গেছে যে সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী মিলেই এখন এই রেস্কিউ করা ইজ গেটিং টাফার। আমরা তো আরও 3 দিন আগে থেকে অন্তত এখানে যে পানি অনেক বেড়ে গেছে, বেড়ে যাচ্ছে খুব দ্রুত, এই আলাপগুলো ছিল। আমরা আজকের যে করিতকর্মা ধরনের পদক্ষেপ আছে সেটা কি আমরা এই গত 2 দিন 3 দিন দেখিনি। এবং সত্যিকার অর্থে সরকারের যে একটা জেনুইন ব্রিফিং যে হোয়াট এক্স্যাক্টলি ইজ হ্যাপেনিং, আমরা সেই জিনিসটা আসলে আমাদের সামনে খুব ভাবে আসে নাই। আমরা ফেসবুকেই বিভিন্ন নিজের উদ্যোগে আমরা ছবি তুলে ভিডিও করে দিয়েছি এবং বলা বাহুল্য এর মধ্যে অনেক ফেক ছবি আমরা এর মধ্যে শেয়ার করছি এটার বন্যার বলে, এগুলো ঠিক না কিন্তু আমরা করেছি। সো আমাদের এটা মনে রাখা দরকার আছে যে সরকার ইনিশিয়াল রেসপন্সে, আমরা আবারও বলছি, বাইরে থেকে মানুষজন কিন্তু যারা ওখানে ভুক্তভোগী আছেন তারা আসলে সরকার কী ধরনের সমস্যা ফেস করছে সেটা তারা দেখবেন না। এটা কি তার অভ্যন্তরীণ কোনো যন্ত্র সেটাকে ডিলে করিয়েছে নাকি সরকারের নিজস্ব এক ধরনের ডিলেড রেসপন্সের কারণে হয়েছে সেটা মানুষ দেখবে না, দেখবে আসলে পরিস্থিতিটা বেশ ঘোলাটে হয়ে গেছে। আমরা এখনও জানি না 1 বা 2 জনের মৃত্যুর খবর এসছে, কিন্তু আমরা আশঙ্কা করি, আমরা চাই আমাদের এই আশঙ্কাটা ভুল হোক যে মৃত্যুর সংখ্যা খুব বেশি হবে না, কিন্তু খুব সম্ভাবনা আছে যেরকম একরকম যোগাযোগহীন পরিস্থিতিতে সবাই পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এই ধরনের ঝুঁকি বেড়ে যায়। আমরা ভবিষ্যতে একটা জিনিস এই সরকারের কাছে দেখতে চাই যেটা আগের সরকারের কাছে কখনোই ছিল না। দেশে যখন দুর্যোগ হবে, এই দুর্যোগটা এমন ওয়াইড স্প্রেড হচ্ছে, এখানে আসলে সব মানুষের ইনভলভমেন্ট ইম্পর্টেন্ট, কিন্তু দুর্যোগ মোকাবেলা করা, মানুষকে রেস্কিউ করা, মানুষকে সাহায্য করা সরকারের দায়িত্ব। জনগণ যদি করে দ্যাটস গুড, আমরা একটা সমাজ চাই যেখানে মানুষের প্রয়োজনে কাজে লাগবে, কিন্তু এই রাষ্ট্রীয় দায়িত্বটা রাষ্ট্র পালন করবে। আওয়ামী লীগের মতো ফাজলামো করবে না। আওয়ামী লীগ করোনার সময় ত্রাণ দিত, এত দিয়েছি, ওটা দিয়েছি, সেটা দিয়েছি, হিসাব করে দেখিয়েছিলাম যে ত্রাণ যত মানুষকে দেয় বলছে তাতে মাথা পিছু দিন প্রতি সাম পয়সা পড়ে এবং সাম গ্রাম 11-12 গ্রাম চাল পড়ে, আমরা যদি ভাগ দেন করে দেখিয়েছি। এই সরকারের কাছ থেকে আমরা দেখতে চাই মানুষই কেন্দ্রে, যদি উন্নয়নের কথা বলা হয় সেটা হচ্ছে মানুষই সেটার কেন্দ্রে, মানুষের জীবন সেটার কেন্দ্রে, মানুষের বেঁচে থাকা সেটার কেন্দ্রে, মানুষের মত প্রকাশ কেন্দ্রে, মানুষের খাওয়া পড়া আশ্রয় চিকিৎসা শিক্ষা তার সামাজিক সুরক্ষা এগুলো হলো সব উন্নয়নের কেন্দ্রে। সেটা আমরা এই সরকারের কাছ থেকে দেখতে চাই। আমি আশা করি এখন যেভাবে অ্যাক্টিভ হয়েছে সবাই মিলে আমরা এই দুর্যোগ থেকে খুব দ্রুত অন্তত মানুষের জীবন বাঁচাতে পারবো এবং তাদেরকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার পর থেকে অঢেল ত্রাণ থাকতে হবে। মানুষ যাতে খাওয়া নিয়ে তার বেঁচে থাকার জন্য লিস্ট যেটুকু প্রয়োজন খাবার তার চাইতে বেশি খাবার পায়। আমরা রাষ্ট্র এই সরকার বোঝাতে হবে যে মানুষের জীবন বাঁচানো, মানুষকে ভালো রাখাই হলো একমাত্র কাজ, প্রধান না, এটাই একমাত্র কাজ। বাকি যা কিছু করবো আসলে যত পদক্ষেপ নেব সেটা মানুষকে ভালো রাখার জন্য। যার চিকিৎসা প্রয়োজন সেখানে তাকে সেইভাবে রেসপন্ড করে ট্রিটমেন্ট দিতে হবে। আমরা কিছু সন্দেহ প্রকাশ করতে পারি, আমাদের যে গণঅভ্যুত্থান হলো তার আহতদের অনেকেই তাদের সুচিকিৎসা পেতে সমস্যা হয়েছে, সেটা নিয়ে সরকারের রেসপন্সে দেরি হয়েছে, সত্যিকার অর্থেই দেরি হয়েছে। অনেকে টাকা ছিল না বলে চিকিৎসা চেষ্টা করে বাড়ি চলে গেছেন, এরকম নিউজ আমরা দেখেছি, অনেক পরে রেসপন্স এসছে। আমি আশা করি, আমি খুব সিরিয়াসলি চাই বন্যার ক্ষেত্রে এই ধরনের ঘটনা এবারকার বন্যার ক্ষেত্রে আমরা এবং ভবিষ্যতেও হবে না। আমরা একটা অসভ্য বর্বর সরকারকে সরিয়েছি যে মনে করে কিছু ইনফ্রাস্ট্রাকচার মানে ডেভেলপমেন্ট এবং কিছু ইনফ্রাস্ট্রাকচার বাঁচানোর জন্য মানুষ খুন করতে পারেন। মেট্রো রেল বিটিভিতে গিয়ে শেখ হাসিনা কেঁদে এগুলো বলেছিল। আমরা ওইরকম সরকার দেখতে চাই না, কোনোভাবেই চাই না। আর জনগণকে ভালো রাখার প্রধান এবং সত্যিকার অর্থে একমাত্র দায় সরকার। আমরা সরকার পুষি আসলে ওই কারণে, সরকারই করবে সব। আমরা জনগণকে কি করবো, কে কি ডোনেট করবো, কে সেখানে যাব, সেটা একান্তভাবে আমাদের চিন্তা, আমাদের চাওয়া। কিন্তু নাগরিকদের জায়গা থেকেও রাষ্ট্রকে তার এই কর্তব্যের জায়গাটা আমাদের সবসময় মনে করিয়ে দেওয়া আমি জরুরি বলে মনে করি। আমি আশা করি এই বন্যা একটু দেরিতে রেসপন্স করা হলেও সংকট আছে, কিন্তু প্লিজ এই সরকারকে বুঝতে হবে মানুষ যখন চরম বিপদে পড়ে যাবে
মানুষ যখন মারা যাবে, মানুষ যখন খাবার পাবে না, মানুষ যখন চিকিৎসা পাবে না, মানুষ আসলে বুঝতে চাইবে না। এটা বোঝার কথা না। আমি যদি জীবনের শেষ পর্যায়ে পৌঁছে যাই, আমি যদি মরে যাই, আমি যদি খেতে না পারি, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, আমার এটা তলিয়ে দেখার কিছু নাই। যিনি দায়িত্বে আছেন আমি তাকেই ব্লেম করব, এই ব্লেম করাই খুব স্বাভাবিক। সুতরাং রেসপন্সে আমি দূর থেকে যতদূর বুঝি, সাদা চোখে যা বুঝি, 2-3 দিন দেরি হয়ে গেছে। এবং আমাদের এই ধরনের ফ্লাশ ফ্লাডে কিন্তু 2-3 দিন অনেক বেশি লম্বা সময়, ঘন্টায় এখানে হিসেব হয়। এত হুহু করে পানি এই সময়গুলোতে ঢোকে, কারণ এখানে ভারত থেকে দুরকম পানি এসে এই ঘটনাটা ঘটিয়েছে। সুতরাং দেরি হয়েছে। আমি আশা করি এই দেরি তারা রিকভার করবেন যত দ্রুত সম্ভব। এই ম্যানেজ তো করবেনই, সামনে আরও একই ধরনের সংকট আমাদের আসতে পারে। আমাদের অন্যান্য বেসিনে, তিস্তা বা পদ্মা বেসিনে একই রকম ঘটনা ঘটতে পারে, বা অন্য যে কোনো দুর্যোগ। আমরা আওয়ামী লীগের মতো নির্লিপ্ততা, কম সক্রিয়তা, নির্লিপ্ততা দূরেই থাকে, কম সক্রিয়তাও দেখতে চাই না। একটা জীবনকেও বাঁচানোর জন্য, একটা জীবনকেও ভালো রাখার জন্য রাষ্ট্র তার সব কিছু করবে, এই সরকারের কাছে আমরা তা দেখি। প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনও এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।